একটা একটা অডিও শোনাই প্রথমে, তারপরে লাইভটা শুরু করছি। আমি শ্রীনগরে যাচ্ছি বডি নিয়ে। আচ্ছা, আপনার সাথে আপনার এখানে আসার পুরো ব্যাকআপ দেওয়ার আমরা সমস্ত রকম ব্যবস্থা করব। ওখানেও প্রশাসনের সাথে বিরোধী দলনেতা কথা বলেছেন উনি নিজে। ইমিডিয়েটলি আমাকে কলকাতা ফিরতে হবে। হ্যাঁ, সেগুলো যা যা অ্যারেঞ্জমেন্ট করার গভর্নমেন্ট লেভেলেও আমরা কথা বলেছি, সেগুলো সমস্ত ব্যবস্থা আমরা করছি এবং কেন্দ্র সরকারের তরফ থেকেও করা হচ্ছে। আপনি কলকাতা নেমে কোথায় যেতে চান? আমি আমার বাড়ি যেতে চাই। আপনার তো ছেলেও বোধহয় সাথে রয়েছে। ঠিক আছে, কোনো সাথে কাউকে ওখানে দিয়েছে নাকি আমরা আমাদের কোনো স্বেচ্ছাসেবককে দেবো? দিন, কাউকে একজনকে দিন। ঠিক আছে, আমি দেখছি এখনই আমরা অর্গানাইজ করছি যাতে ওখান থেকে কোনো একজন স্বেচ্ছাসেবককে প্রোভাইড করা যায়। আপনি শ্রীনগর পৌঁছন, আমরা ওখানে কমিউনিকেট করাচ্ছি। আমরা সবাই রয়েছি, এই অপরাধীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবই। যারা মুসলিম তারা ছড়ে যান, কালমা পড়ুন, কালমা বলুন, আর মেরে দিল। তাদের কপালে সিঁদুর লেগেছে, মেরে দিল। আশা করি একটা অডিও শুনতে পেলেন। এই অডিওটা আমি আরেকবার আপনাদের শোনাই। কোথায় আছেন? আমি শ্রীনগরে যাচ্ছি বডি নিয়ে। আচ্ছা, আপনার সাথে আপনার এখানে আসার পুরো ব্যাকআপ দেওয়ার আমরা সমস্ত রকম ব্যবস্থা করব। ওখানেও প্রশাসনের সাথে বিরোধী দলনেতা কথা বলেছেন উনি নিজে। ইমিডিয়েটলি আমাকে কলকাতা ফিরতে হবে। হ্যাঁ, সেগুলো এর থেকে বেশি এই অডিওটা শোনানোর মতো রুচি আমার নেই। একজন ব্যক্তি জঙ্গিদের হাতে খুন হলেন। আমার ভারতবর্ষের একজন নাগরিক জঙ্গিদের হাতে নির্মমভাবে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন। তার স্ত্রীর সঙ্গে কথা বলছে শঙ্কু পণ্ডা, এবং সেই কথোপকথন চলাকালীন শঙ্কু পণ্ডা যে বিবরণ দিচ্ছে সেই ভদ্রমহিলাকে, সেই বিবরণের মধ্যে সে বলছে বিরোধী দলনেতার সঙ্গে ওখানে কথা হয়েছে। মানে এই বক্তব্যটা খুব নেসেসারি ছিল। একজন ব্যক্তি মারা গিয়েছেন, একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, স্বাভাবিক মৃত্যু নয়, বা এটাকে অপঘাতে মৃত্যুও বলা চলে না, অপঘাতের থেকেও বেশি, জঙ্গিদের হাতে খুন। সেই মানুষটির স্ত্রীকে এই শঙ্কু পণ্ডার মতো একটা অপদার্থ বলছে ওখানে বিরোধী দলনেতার সঙ্গে কথা হয়েছে। এবং কি বলছে, পাশাপাশি বলছে দোষীদের ধরার আমরা সমস্ত রকম ব্যবস্থা করব। কি দিনকাল পড়ল! এখন জঙ্গিদের ধরার ব্যবস্থা করছে শঙ্কু পণ্ডা। কি বলে না, হেলে ধরতে পারে না, কি এটা ধরতে গেছে। শঙ্কু পণ্ডা এখন জঙ্গি ধরছে। এই মুহূর্তে যারা নির্ভীক উত্তরের ফেসবুক লাইভটা দেখেছেন তারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কবিতা হয়েছে, গল্প হয়েছে, গান হয়েছে, সকাল থেকে অনেক দুঃখবিলাসী পোস্ট হয়েছে। কি হলো, হায় হায় ভেসে গেল সমাজটা, হেন তেন হিন্দু খাত্রে মে। একটি স্পেসিফিক ধর্মকে টার্গেট করে নানা রকম কথাবার্তা, অনেক কিছু সকাল থেকে আপনারা দেখেছেন। আমি বলছি আমরা একটা কথা কি ভুলে যাচ্ছি, যেই জঙ্গিগুলো এই এত বড় একটা ঘটনা ঘটালো, যে জঙ্গিগুলো এই এত পাশবিক একটা অপারেশনকে বাস্তবায়িত করলো, কোন এক সূত্র, আমি এবিপি আনন্দ বা রিপাবলিকের ওই সূত্র মলমূত্র এইসবে 1% বিশ্বাস করি না, এবং আমি নিশ্চিত এই ভারতবর্ষের বাংলার কেউ বিশ্বাস করে না। সেই হেন কোন সূত্র মলমূত্র কেউ একটা বলেছে যে সেই সব জঙ্গিরা পাকিস্তানে পালিয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে দুটো বক্তব্য, খুব ক্ল্যারিটির সঙ্গে বলছি, আপনাদের মনে রাখতে হবে। প্রথম কথা, সেই জঙ্গিরা পাকিস্তানে পালিয়ে গেছে যদি সত্যি হয়ে থাকে, পালালো কি করে? এলওসি থেকে 200-500 কিলোমিটার দূরে পেহেলগাঁওতে এসে পাকিস্তানি জঙ্গিরা এত বড় একটা অপারেশনকে বাস্তবায়িত করলো, এবং তারা সেখান থেকে ধুলোর মতো উড়তে উড়তে আবার পাকিস্তানে চলে গেল। যদি চলে গিয়ে থাকে, এলো কি করে, গেল কি করে? আমার প্রশ্নের দ্বিতীয় পার্টটা হচ্ছে, যদি না গিয়ে থাকে পাকিস্তানে এখনো, তাহলে আমাদের মনে রাখতে হবে এই 3-4 আততায়ী, এরা সকলে কিন্তু এখনো পর্যন্ত আমার দেশের মাটিতে দাঁড়িয়ে রয়েছে। আমার দেশের মাটির ওপর দাঁড়িয়ে এই আততায়ীরা এখনো নিঃশ্বাস নিচ্ছে, এবং
এই জঙ্গিগুলোর জন্য আমার দেশে আগামী যে কোনো মুহূর্তে আর কত বড় ঘটনা ঘটে যেতে পারে সেটা সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য, কোনো আন্দাজ, আমরা তো এবিপি আনন্দ নই যে থুতনি ধরে একটা আন্দাজে গুল মেরে দেবো। আমার খুব স্পেসিফিক একটা বার্তা, এখনো পর্যন্ত কোনো মিডিয়াতে এটা আপনারা শোনেননি, এবার আমার কাছে শুনুন। কোন জঙ্গি সংগঠনের কোন ডকুমেন্ট দেখিয়ে আমি তাদেরকে গ্লোরিফাই করতে চাই না, আমি তাদের গ্লোরিফাই করতে নারাজ। কোন জঙ্গি সংগঠনের কোন হুমকি পত্র হেন তেন এইসব কিছু দেখিয়ে আমি কাউকে গ্লোরিফাই করতে নারাজ। আমার বক্তব্য খুব স্পেসিফিক। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF নামক যে জঙ্গি সংগঠন, প্রথমে বলি এরা যে দায় নিয়েছে এই ঘটনার, ভারতবর্ষের অপদার্থ মিডিয়া, যাকে আমি বলি মোদিয়া, এই ভারতবর্ষের অপদার্থ মোদিয়া প্রথমে যেটা চেষ্টা করেছিল সেটা হচ্ছে লস্করে তয়বার নামে এই গোটা বিষয়টাকে চালিয়ে আরেকটা সার্জিক্যাল স্ট্রাইকের ওই হাউ ইজ দ্য জোশ, হাই স্যার, ওই একটা সার্কাস পার্টি বানানোর আরেকটা চেষ্টা ভারতবর্ষের অপদার্থ মোদিয়া করেছিল। তারপরে দেখলো যে ওই লস্করে তৈবারই সিস্টার কনসার্ন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF এই ঘটনার দায় স্বীকার করেছে। আচ্ছা, এই TRF যে দায় স্বীকার করেছে আপনারা এখনো পর্যন্ত জানেন না, তার কারণ ভারতবর্ষের অপদার্থ মোদিয়া আপনাদের জানায়নি। এবিপি আনন্দ, রিপাবলিক বাংলা হাজার হাজার স্কোয়ার ফিটের অফিস নিয়ে বসে রয়েছে, আপনাদেরকে তথ্যটা দেয়নি। 22 মে 2022 ওপেন চিঠি করে, প্রকাশ্য চিঠি করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক এই জঙ্গি সংগঠন, নিষিদ্ধ সংগঠন, তারা একটি বার্তা দিয়েছিল। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সেই এক্সক্লুসিভ চিঠি যা তারা 2022 সালের মে মাসের 22 তারিখে প্রকাশ্যে দিয়েছিল, সেই এক্সক্লুসিভ চিঠি এই মুহূর্তে নির্ভীক উত্তরের হাতে। আমরা সেটা আপনাদের সামনে দেখাচ্ছি না বা পোস্ট করছি না, জাস্ট বিকজ আমরা কোনো জঙ্গি সংগঠনের কোনো রকম অপকর্মকে আমরা গ্লোরিফাই করতে চাই না। আইন সেটাকে কিভাবে দেখছে তার থেকেও বড় কথা, আমার এথিক্স সেটা আমাকে করতে অ্যালাউ করে না। যদি আপনারা গুগল করতে চান, আপনারা গুগল করলে এই চিঠি পেয়ে যাবেন। সেখানে একটা রেফারেন্স নম্বর দেওয়া আছে TRF 897A0136, ডেট আছে 22 মে 2022। সেখানে একেবারে প্রকাশ্যে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট হুমকি দিয়েছিল যে আসন্ন অমরনাথ যাত্রাকে বানচাল করতে এবং অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী জঙ্গি হামলা করতে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট প্রকাশ্য চিঠি করে আজ থেকে 3 বছর আগে, আরো প্রিসাইজলি বললে 35 মাস আগে চিঠি করে বলেছিল যে 15,000 থেকে 8 লক্ষ পর্যন্ত পুণ্যার্থীদের সংখ্যা হয় যেই অমরনাথ যাত্রায়, পবিত্র অমরনাথ যাত্রায়, সেই অমরনাথ যাত্রাকে তারা রক্তাক্ত করবে। প্রকাশ্যে বলেছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। সেই চিঠির দায়িত্ব নিচ্ছে আহমেদ খালিদ, এই নিষিদ্ধ সংগঠনের স্পোক্স পার্সন হিসেবে, যাকে আমাদের দেশের ইন্টেলিজেন্স থেকে শুরু করে সমস্ত প্রতিরক্ষা দপ্তর চিহ্নিত করেছে। সেই আহমেদ খালিদ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের স্পোক্স পার্সন। সেই রেজিস্ট্যান্স ফ্রন্টের স্পোক্স পার্সন যখন বলল আজ থেকে 3 বছর আগে যে অমরনাথ যাত্রার প্রাককালে রক্তাক্ত হবে ভূস্বর্গ, তাহলে এটা তো আর আপনার ছেলে সকালবেলায় উঠে বলেছে যে কাঁচকলা দিয়ে কাটাপোনা খাবো, তাই জন্য আপনি সেদিন ব্যস্ত হয়েছেন, 3 দিন বাদে হবেন না, এরকম তো ব্যাপার নয়। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট একটি প্রপার জঙ্গি সংগঠন, এটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবং পাশবিকতার সমস্ত রকম কৃতিত্ব তাদের রয়েছে।
এই জঙ্গি সংগঠনটি যখন প্রকাশ্যে হুমকি দিল, আপনাদের একটু মনে করিয়ে দিই, অমরনাথ যাত্রা শুরু হচ্ছে জুলাই মাসে, শেষ হবে অগাস্ট 2025-এ, এবছরের অমরনাথ যাত্রা। এবার অমরনাথ যাত্রার সঙ্গে কিভাবে এই জঙ্গি হামলাটা জড়িত? অমরনাথ যাত্রার যে বেস ক্যাম্পটা হয়, সেটা হয় যে জায়গাটিতে তাকে পর্যটকরা ভালোবেসে বলেন মিনি সুইজারল্যান্ড, এবং যার ভৌগোলিক নাম পেহেলগাঁও। পেহেলগাঁও হচ্ছে সেই পেহেলগাঁও যেখানে গতকাল এই রক্তাক্ত, এই পাশবিক জঙ্গি হামলাটি ঘটেছে। আপনাকে দুয়ে দুয়ে চার করতে হবে, তার কারণ শঙ্কু পণ্ডার মতো সারদা নারদার টাকা আপনার ঘরে নেই। আপনাকে দুয়ে দুয়ে চারটা করে নিতে হবে নিজের স্বার্থে, তার কারণ এই দেশের মাটিতে আপনার রক্ত আছে, আপনার গাম আছে, আপনার অভিভাবকদের ত্যাগ শিকার আছে এই দেশের মাটিতে। এই দেশের মাটিটা শুভেন্দু অধিকারী আর নরেন্দ্র মোদীর বাবার দেশের মাটি নয়। অমরনাথ যাত্রাকে ব্যাহত করতে রক্তাক্ত হবে ভূস্বর্গ, এই প্রকাশ্য হুমকি একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, যাদের বড় বড় সমস্ত পাশবিক থেকে পাশবিকতম ঘটনা ঘটানোর ট্র্যাক রেকর্ড রয়েছে, সেই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের প্রকাশ্য চিঠি সত্ত্বেও আমার দেশের ইন্টেলিজেন্স, আমার দেশের মন্ত্রীরা, আমার দেশের প্রতিরক্ষার দায়িত্বে থাকা সমস্ত বড় বড় হনুরা, তারা চোখে ধর্মের চশমা দিয়ে বসে থাকলো, আর তাদের পেছনে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো তাদের চোখে এত ঘুম এনে দিল যে দেশের প্রতিরক্ষার কথা তারা ভুলে গেল। জঙ্গি সংগঠন বলছে তারা রক্তাক্ত করবে আমার দেশের মাটিকে, জঙ্গি সংগঠন বলছে তারা অমরনাথ যাত্রাকে ব্যাহত করতে প্রাণনাশ করবে। জঙ্গি সংগঠন বলল, চিঠি দিয়ে বলল যে 15,000 থেকে শুরু করে 8 লক্ষ পর্যন্ত পুণ্যার্থীরা অমরনাথ যাত্রায় হামলার শিকার হতে পারে। তারপরেও আমার দেশের প্রতিরক্ষার দায়িত্বে থাকা সমস্ত বড় বড় লাট সাহেবরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। আর এখন মৃত্যুটা ঘটে যাওয়ার পরে শঙ্কুদেব পণ্ডার মতো একটা চারানা মৃত্যু নিয়ে রাজনীতি করতে রাস্তায় নেমেছে। আর একটা অদ্ভুত ট্রেন্ড, ভারতবর্ষের বুকে এত 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 জঙ্গি হামলা ইতিপূর্বে হয়েছে, এই প্রথম শোনা গেল জঙ্গিরা এসে বলেছে যে আপনি হিন্দু, আপনি মুসলিম। জঙ্গিরা এসে নাকি বলেছে কুরআনের অমুক শ্লোকটা বলে দেখান, আল কুরআনের বলে দেখান, অমুকটা বলে দেখান। এই যে ন্যারেটিভটা, নির্ভীক উত্তর যখন লাইভটা করছে আপনাকে প্রত্যেকটা লাইন প্রপারলি শুনতে হবে। এই যে ন্যারেটিভ, যে জিজ্ঞেস করেছিল জঙ্গিরা যে হিন্দু না মুসলিম, কে কার কি ধর্ম। একটা ভিডিও দেখাচ্ছি, মন দিয়ে দেখুন, তারপরে বলছি কেন দেখালাম। যারা ভিডিওটা এইমাত্র দেখলেন তারা কি অডিওটা বুঝতে পেরেছেন? নাহলে আমি আরেকবার চালিয়ে দিচ্ছি। আপনারা এই অডিওটা যদি বুঝতে না পেরে থাকেন, আমি আরো একবার আপনাদের সুবিধার্থে এই অডিওটা চালিয়ে দিচ্ছি। যে ন্যারেটিভটা আপনারা শুনছেন চারিদিকে, বলা হচ্ছে জঙ্গিরা এসে ধর্ম পরিচয় জানতে চেয়েছিল। নিহত ভদ্রলোকের স্ত্রী স্পষ্ট বললেন, উन्होंने पूछा था शायद ये मुस्लिम है या नहीं, शायद। আমার কথা হচ্ছে যে ভদ্রমহিলা বয়ানটা দিচ্ছেন ক্যামেরার সামনে,
তিনি আবার আপনার মতো একজন সাধারণ মানুষ, তার প্রিয়জন, অত্যন্ত কাছের মানুষ তার সামনে রক্তাক্ত অবস্থায়, গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। তিনি ট্রমাটিক একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন, তিনি একটা কঠোর, একটা গভীর ট্রমার মধ্যে রয়েছেন। সেই মুহূর্তে তিনি তার প্রিয়জনকে বাঁচানোর চেষ্টা করছেন, তার প্রিয়জনের জন্য হেল্প চাইছেন, সাহায্য চাইছেন। সেই মুহূর্তে তার বয়ানে বেরিয়ে আসছে উन्होंने মানে কে? তার মানে ওই জঙ্গিগুলো, ওই আততায়ীরা, शायद पूछा था ये मुस्लिम है कि नहीं। এই অডিও, এই ভিডিও সারা সোশ্যাল মিডিয়ায় আছে, একবার চালিয়ে দেখে নিন। शायद पूछा था मुस्लिम है कि नहीं, আর সেটাকে বানিয়ে দেওয়া হলো ন্যারেটিভ যে ये মুসলিম है नहीं है, সেইটা দেখে গুলি করা হয়েছে। এবার আপনি বলবেন আইডি কার্ড চেক করা হয়েছিল। 2021 সালে একটি বড় হামলা করে এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, টিআরএফ, 2021 সালের অক্টোবর মাসে। সেই প্রাণঘাতী হামলার পরে ভারতবর্ষের ইন্টেলিজেন্স একটি রিপোর্ট দিয়েছিল, যেটা আপনি একটু খোঁজ খবর করলে ফেসবুকে নাও বা পেতে পারেন, তবে গুগলে পেয়ে যাবেন। একটু খুঁজবেন হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে। সেখানে স্পষ্টভাবে এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের চরিত্র বয়ান করতে গিয়ে ভারতবর্ষের ইন্টেলিজেন্স বলছে যে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট খুব ওয়াকিবহল এবং খুব কনসিয়াসলি নিজেদেরকে সেকুলার দেখানোর চেষ্টা করে। এবার জঙ্গিদের ক্ষেত্রে সেকুলার কথাটার মানে কি? ফন্ডেপল বলে ফরাসি একটি থিঙ্ক ট্যাঙ্ক, সেই ফন্ডেপল বলছে বিগত 46 বছরে আনুমানিক 50,000 বিশ্বব্যাপী জঙ্গি হামলার মধ্যে 89% জঙ্গি হামলা হয়েছে ইসলামিক রাষ্ট্রগুলিতে, এবং তার মধ্যে 80% ক্ষেত্রেই প্রাণ হারিয়েছেন ইসলাম ধর্মাবলম্বীরা। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের আরেকটি চিঠি নির্ভীক উত্তরের হাতে এই মুহূর্তে আছে, যেটি তারা 2020 সালে হিজবুল মুজাহিদিনকে টার্গেট করে প্রকাশ্যে দিয়েছিল। সেই চিঠিতে তারা হিজবুলকে লিখছে যে যেভাবে হিজবুল কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করছে, তাতে হিজবুল যেন তৈরি থাকে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট খুব তাড়াতাড়ি তাদেরকে আক্রমণ করতে পারে। আসলে এই পুরো ব্যাপারটা আইওয়াস। এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট হচ্ছে হিজবুল মুজাহিদিন এবং লস্করে তৈবার একটা ক্রস ব্রিড, আর কিছু না। কুকুরের ক্ষেত্রে হয় দেখেছেন ক্রস ব্রিড, বিভিন্ন পশুর ক্ষেত্রে হয়। এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ হচ্ছে একটা ক্রস ব্রিড প্রজাতি, যার ব্রিডিং করেছে লস্করে তৈবা এবং হিজবুল মুজাহিদিন। আইডি কার্ড চেক করার মধ্যে দিয়ে এই জানোয়ার জঙ্গিগুলো বার্তা দিতে চাইল, এবং তারা এনশিওর করতে চাইছিল যে কোনো লোকালকে যেন তারা না মারে, কারণ লোকালকে মারলে পরবর্তী সময়ে লোকাল মানুষদেরকে ভুল বোঝাতে তাদের অসুবিধা হবে। এই লোকাল শব্দটার বাইরে হিন্দু, মুসলিম, হেন তেন, আল কুরআন, আল কায়দা, এই সমস্তটা হচ্ছে আন্দাজের ওপর চলছে সোশ্যাল মিডিয়া বিশ্ববিদ্যালয়। সোশ্যাল মিডিয়া বিশ্ববিদ্যালয়টা এত সুখকর একটি জায়গা, অনেক বড় বড় ব্যক্তি বিশেষও লিখছেন যে এটা একটি ইসলামিক টেরোরিজম। আমার কথা হচ্ছে জর্জ ডব্লিউ বুশ থেকে শুরু করে, টনি ব্লেয়ার থেকে শুরু করে, বারাক ওবামা থেকে শুরু করে পরের পর রাষ্ট্রনেতারা বারবার বলেছেন ইসলামিক সন্ত্রাস, ইসলামিক টেরোরিজম বলে কোনো বিষয়বস্তু নেই। টেরোরিজম ইজ টেরোরিজম। আপনি তার মধ্যে জোর করে ইসলাম ঢোকাবেন, সারা বিশ্বব্যাপী 1 লাখ ইসলাম ধর্মাবলম্বীরা জঙ্গি হয়ে গিয়েছে বলে আপনি সারা বিশ্বের 190 কোটি ইসলাম ধর্মাবলম্বীকে জঙ্গি তকমা দিয়ে দেবেন,
আর মানুষ বসে বসে দেখবে। যদি সেই অঙ্কই কষতে হয় তাহলে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের যারা মসজিদের মাথায় চড়ে মসজিদ ভেঙেছিল, আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের যারা দিনের পর দিন ইসলাম ধর্মাবলম্বীদের উপর হামলা করে, এমনকি যারা দেখনদারিতে রাম ভক্ত নয় তেমন হিন্দুদের উপরেও হামলা করে, খ্রিস্টানদের উপরেও হামলা করে, সেই কট্টরপন্থী আরএসএস, সেই কট্টরপন্থী বিশ্ব হিন্দু পরিষদ, সেই কট্টরপন্থী বজরং দলের জন্য যদি ভারতবর্ষের আনুমানিক 120 কোটি হিন্দুকে এবং বিশ্বব্যাপী আনুমানিক 150 কোটি হিন্দুকে যদি দেখে দেওয়া হয় কট্টরপন্থী বলে বা জঙ্গি বলে, তখন আপনি মেনে নিতে পারবেন তো? আপনি একটা ন্যারেটিভের শিকার, এটা আপনার বিশ্বাস করতে, আপনার স্বীকার করতে আপনার ইগোয়ে লাগছে। You are being patronized and funded and preached a certain narrative. দাদা, ইসলাম টেরোরিস্ট হয় না, ইসলামিক টেরোরিস্ট হয় না, হিন্দু টেরোরিস্ট হয় না। আর পেহেলগাঁওতে যারা মারা গেছে তার মধ্যে মুসলিমও আছে, হিন্দুও আছে। যারা মারা গেছে তারা মানুষ, যারা মেরেছে তারা জঙ্গি। এর বাইরে যারা নেক্সট কোন ন্যারেটিভ বানাচ্ছে তারা দালাল। সারা ভারতব্যাপী এতগুলি বর্ডার দিয়ে সাম্প্রতিক শোনা গেল মুর্শিদাবাদ হামলাতে বাংলাদেশ থেকে জঙ্গিরা ঢুকেছে। কালকে শোনা গেল পেহেলগাঁও হামলাতে পাকিস্তান থেকে জঙ্গিরা ঢুকেছে। আমি বলছি, এটা কি সুলভ শৌচালয়? আমার দেশটা কি সুলভ শৌচালয় হয়ে গেল যে টেরোরিস্টরা আসবে, দে উইল পিস হিয়ার এন্ড দে উইল গো? আমার দেশটাকে কি সুলভ শৌচালয় বানিয়ে দিল এই ভারতীয় জনতা পার্টির দালালরা? এই কট্টরপন্থার দালালরা, এই বিশ্ব হিন্দু পরিষদ, এই বজরং দল, এই আরএসএস এর দালালরা আমার দেশটাকে একটা খোলামকুচি বানিয়ে দিল। বাংলাদেশের মতো, যাদের আমাদের পায়ের তলায় থাকার যোগ্য নেই, সেখান থেকে জঙ্গি ঢুকে এসে আমার দেশে হিংসা তৈরি করে দিয়ে পালিয়ে যাচ্ছে। পাকিস্তান, যাদের দেখলে হাসিও পায় কান্নাও পায়, এট দ্য সেম টাইম দুটোই পায়, সেই দেশটা থেকে জঙ্গি ঢুকে এসে আমার দেশে সাধারণ মানুষকে গুলি করে খুন করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর আপনি বলুন, যে জায়গাটায় হত্যা হয়েছে গতকালকে, সেখান থেকে এলওসির ডিস্টেন্স আনুমানিক 15 ঘন্টা, ফাস্টেস্ট রুট। তাহলে 15 ঘন্টা এলো, 15 ঘন্টা গেল, আর ওই 30 ঘন্টায় যে ভাষাগুলো আসছে সেই ভাষাগুলো প্রয়োগ করার ছাড়পত্র আমাকে নির্ভীক উত্তর দেয় না, আমার বিবেকও দেয় না, তাই সেই ভাষাগুলো আমি ব্যবহার করতে পারছি না। বাংলার বুকে ধর্ষণ হলে পুলিশ তোমার কিসের ভয়ে, ধর্ষক তোমার কে হয়, সেই বেলা তোমার আলজিবে অনেক জোর আওয়াজ তোলার। আর কাশ্মীরের বুকে মানুষ খুন হলে জঙ্গিদের হাতে, পাকিস্তানিদের হাতে, কট্টরপন্থীদের হাতে, প্রতিরক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গদের গাফিলতির কারণে, নির্লজ্জতার কারণে মানুষ খুন হলে তখন প্রতিবাদ করলে তোমরা বলবে রাজনীতি হচ্ছে। আমি বলছি, খোকা, এটা কি নাট্যশালা? এটা কি নাট্যশালা? 3 বছর ধরে হুমকির চিঠি খোলা বাজারে ঘুরল, ভারতবর্ষের বাচ্চার হাতে সেই হুমকির চিঠি ঘুরল। অমরনাথ যাত্রাকে বানচাল করার সেই হুমকি দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের দেশ জুড়ে বাচ্চার হাতে ঘুরল। আর আমার প্রতিরক্ষার দায়িত্ব
তারা প্রধানমন্ত্রীকে নিয়ে আর অমিত শাহকে নিয়ে রিল বানাতে ব্যস্ত রয়ে গেল। মানসিকতা যতদিন না বদল হবে ততদিন আপনি মনে করেছেন যে এই পরিস্থিতির বদল আসবে? সবার আগে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার মনের মধ্যে ইসলামোফোবিয়া ইনজেক্ট করা হয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। বিভিন্ন রাজনীতিবিদকে, ছোট বড় মাঝারি বয়সের এবং যোগ্যতার বিভিন্ন রাজনীতিবিদকে এই ঘটনাকে ইসলামিক টেরোরিজম বলতে হয়েছে ব্যালেন্স করার জন্য। এই ব্যালেন্সকে আমি পরোয়া করি না, এই ব্যালেন্সকে আমি মান্যতা দিই না, এই ব্যালেন্সের কোনো প্রয়োজনীয়তা আমি মানুষ হিসেবে, ভারতীয় হিসেবে অনুভবই করি না। একটা গোটা গভর্নমেন্টাল ফেলিওর, একটা কেন্দ্রীয় সরকারি ফেলিওর, এমন একটা জঙ্গি সংগঠন, যেই জঙ্গি সংগঠনটা জন্মেইছে পুলওয়ামা অ্যাটাকের পরে 2019 সালে। বুঝতে অসুবিধা হয় কোন সুতো কোন লাটাইয়ে লাগানো, বুঝতে অসুবিধা হয়। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের 3টে মাথাকে আজ পর্যন্ত ভারতবর্ষ এনকাউন্টার করেছে, 3টে মাথাকে। তারপরে এই একটা চিঠি ভারতবর্ষের প্রতিরক্ষার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গরা জাস্ট পাশ কাটিয়ে গেল। কেন? কারণ চিঠি 22 সালের, অনেক দিন হয়ে গেছে, সর্বোপরি লোকসভা ভোটও হয়ে গেছে। এখন কি হবে প্রতিরক্ষা নিয়ে দৌড়াদৌড়ি করে? এখন কি হবে সার্জিক্যাল স্ট্রাইক করে? হয়ে গেছে তো লোকসভা ভোট গত বছর, তাই তো? আর মিডিয়া একটা এত বড় রাষ্ট্রীয় ফেলিওরকে বকলমে জঙ্গিদের মদত দেওয়া হলো। এই এত বড় একটা রাষ্ট্রীয় গাফিলতি, রাষ্ট্রীয় অপদার্থতাকে, এই পরিকল্পিত চক্রান্তকে ভারতবর্ষের অপদার্থ মোদিয়া কভার আপ করতে বাজারে নেমে পড়েছে। তাদের কি নীতি, তাদের কি বক্তব্য? না, হিন্দুদেরকে মারতে এসেছিল, বলেছে তোমাকে কালমা পড়তে হবে, বলেছে তুমি কি হিন্দু না মুসলমান। আবার বলে গেছে মোদিকে বলে দিও। যারা ট্রমাটাইজড পরিবার নিহতদের, তাদের বয়ানের খারাপ ভালো কিচ্ছু বিচার করব না। সবাই তো আর সোদপুরের দর্জি হয় না যে সেকেন্ডের মধ্যে খানিকটা টাকা পয়সা নিয়ে হালকা সেটিং এর ওপরে বলে দেবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মোদি শাহ তোমাদের কিসের ভয়? লস্কর তোমাদের কে হয়? 15 ঘন্টা ভারতে ঢুকলো, 15 ঘন্টা নাকি ভারত থেকে বেরিয়েও গেল, তার মাঝখানে অপারেশন চালালো। এই 30-32 ঘন্টা কি করছিল প্রতিরক্ষার দায়িত্বপ্রাপ্তরা? বাংলাদেশের জঙ্গি ঢোকার বেলায় বলেছিল জল দিয়ে সাঁতরে এসছে, মানে মনে হচ্ছে গোটা ভারতবর্ষটাই জল, পুরোটাই বাংলাদেশি জঙ্গিরা সাঁতরাতে সাঁতরাতে ঘটনা ঘটিয়ে দিয়ে আবার সাঁতরাতে সাঁতরাতে বেরিয়ে গেছে। বলি, পুকুর পাড়ে কি বিএসএফ এর যেতে মানা আছে? নাকি পুকুর পাড়ে গেলে ফুরফুরে হাওয়া লেগে ঘুম পেয়ে যায়? আমি তো জীবনে শুনিনি, দেখিনি যে পুকুর পাড়ে বিএসএফ এর ডিউটি নেই।
তা যে পুকুরে সাঁতরে এলো বাংলাদেশি জঙ্গি, সেই পুকুরের পাড়ে উঠলো কি করে? বিএসএফ তো থাকার কথা। আর এখানে জঙ্গল দিয়ে নাকি হাঁটতে হাঁটতে বেরিয়ে এসছে গলায় বন্দুক ঝুলিয়ে। আবার প্রতিরক্ষার দায়িত্বপ্রাপ্তদের পোশাক পরে, পোশাক কোথায় পেল? যদিও বা পোশাক পেয়েও থাকে, কি করে এতটা ক্লিয়ার? এবং গতকালকে আপনারা খেয়াল করবেন, মন্ত্রকের তরফে, কোন অপদার্থ মন্ত্রকের নাম বলছি না, নিজেরই হাসি পেয়ে যাচ্ছে, মন্ত্রকের তরফে একদম বয়ান দিয়ে বলা হয়েছে ঘটনা ঘটার আধ ঘন্টার মধ্যে নাকি আকাশপথে খোঁজ শুরু হয়েছে। আমি বলছি, আকাশপথে কোন দিকে বেরিয়ে গেছে? পেহেলগাঁও থেকে মন্দারমণির দিকে বেরিয়ে গেছে নাকি আকাশপথে? আধ ঘন্টার মধ্যে 15 ঘন্টার রাস্তা কভার করে জঙ্গিরা নাকি পাকিস্তানে চলে গেল, আর আধ ঘন্টা পরে আকাশপথে টহল দেওয়া বাহিনী জঙ্গিদের চিহ্নিত করতে পারলো না। এর দায়টা কে নেবে? এর দায়টা কে নেবে? কোন অপদার্থটা নেবে? কোন তরিপার নেবে এর দায়? একটার পর একটা ঘটনা ঘটবে, আপনি অপেক্ষা করবেন ইলেকশনের। আপনার আর নরেন্দ্র মোদীর মধ্যে কোনো ফারাক নেই। সুদীপ রায় একদম সঠিক একটা পোস্ট করেছেন আজকে সকালবেলা, যে দুঃখ প্রকাশ করে যে যার মতো অফিস চলে যাবে। সেই দিনটা শেষ। আমাদেরকে একটা বেসিক ফান্ডা বুঝতে হবে। যদি কট্টরপন্থা অ্যাগ্রেসিভ হতে পারে, যদি আতঙ্কবাদীরা অ্যাগ্রেসিভ হতে পারে, যদি স্বৈরাচারী অ্যাগ্রেসিভ হতে পারে, তাহলে সেকুলারিজম অ্যাগ্রেসিভ হবে না কেন? আরে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী তারা এখন নেই, থাকলে কি হতো? ইমমেটেরিয়াল আলোচনা। আমি বলছি ইমমেটেরিয়াল আলোচনা। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, কে মাথার দিব্যি দিয়েছে যে সেকুলারিজমকে সবসময় মিনমিন করতে হবে? সেকুলারিজম মানে কি? সেকুলারিজম মানে কি? 4 লাইন কবিতা? আমান কি আশা? ক্রিকেটে ভারতবর্ষ জিতলে ইসলাম ধর্মাবলম্বীদেরকে রাস্তায় ভারতের পতাকা নিয়ে বেরিয়ে প্রমাণ করতে হবে আমি দেশকে ভালোবাসি। এটা সেকুলারিজম? কোনো একদিন বুকে পাথর রেখে কোনো এক আরএসএস এর নেতাকর্মী গিয়ে কোনো এক মসজিদে চাদর চড়াবেন, এটা সেকুলারিজম? টেররিস্ট যদি অ্যাগ্রেসিভ হতে পারে, আরএসএস, বজরং দল, বিজেপি এরা যদি অ্যাগ্রেসিভ হতে পারে, কট্টরপন্থী সো কল্ড হিন্দুত্ববাদীরা তারা যদি অ্যাগ্রেসিভ হতে পারে, তাহলে আমাদের মতো সেকুলার মানুষদের অ্যাগ্রেসিভ হতে কোথায় ক্ষতি? আমরা কি সারা জীবন ওই টুনটুনি বাজিয়ে গান গেয়ে যাব? আমান কি আশা, আমান কি আশা, আরো বেঁধে বেঁধে থাকি একসঙ্গে। আমাদের কাছে ছোটবেলা থেকে সেকুলারিজমের মানেটাই ভুল। আপনার মনে হতে পারে নির্ভীক উত্তর নীতি কথা বলছে, আরে নীতিটাই তো নষ্ট হয়ে গেছে, সেই জন্যই তো নীতি কথাটা বলতে হচ্ছে। আপনিও আপনার সন্তানকে সেকুলারিজমের যে ডেফিনেশন শেখাচ্ছেন সেটা ভুল ডেফিনেশন। আপনার শেখানো উচিত মুসলিম যেন নিজের ধর্ম ঠিক করে পালন করতে পারে, হিন্দু যেন নিজের ধর্ম ঠিক করে পালন করতে পারে, শিখ যেন নিজের ধর্ম ঠিক করে পালন করতে পারে, খ্রিস্টান, জৈন, প্রত্যেকটি ধর্মাবলম্বী তারা যেন সবাই নিজের নিজের ধর্ম সঠিকভাবে ধর্মাচার পালন করতে পারে, এটা এনশিওর করার নাম হচ্ছে সেকুলারিজম। আমার মাকেও সম্মান করব, তোমার মাকেও সম্মান করব,
আমার মাকে বাদ দিয়ে তোমার মাকে আমি আঁকড়ে ধরতে যাব না। আমার মাকে কেউ আঘাত করলে চোখ বুঝে তোমার মার ওপর সেই দোষটা আমি চাপিয়ে দেব না। এইটা সেকুলারিজম। সেকুলারিজম মানে সুশ্রুরি মার্কা কতগুলো বলিউডের সিনেমা দেখে চোখের কোণে চিকচিক করা জল নয়। সেকুলারিজম মানে হাউস দ্য জোশ শুনে সিনেমা হলে উঠে দাঁড়িয়ে হাই স্যার বলা নয়। সেকুলারিজম মানে সেই সব কিছুই নয় যেটা আপনাদেরকে এতদিনকে ইনজেকশন দিয়ে পুশ করা হয়েছে, ইনজেক্ট করা হয়েছে। সেকুলার যারা তাদেরকে অ্যাগ্রেসিভ হতে হবে। 8 পেপারে ভারতের পতাকা এঁকে তার পাশে সাদা পায়রা এঁকে একজন টুপি পরা একজন নামাবলী গায়ে দেওয়া দুজন ব্যক্তিকে পাশাপাশি এঁকে এইভাবে সেকুলারিজমের বিস্তার ঘটবে না। কট্টরপন্থীদের কলার চেপে ধরতে হবে, তবেই সেকুলার ভারতবর্ষ কায়েম থাকবে। ভিড় মেট্রোয় দাড়ি টুপি সহ কেউ উঠলে অস্বস্তির কোনো কারণ নেই, ছেলে মেয়েকে শেখান, তবে সেকুলারিজম কায়েম থাকবে। আর না হলে এরকম ভাবেই জঙ্গিদের হাতে সাধারণ মানুষের মৃত্যু হবে। রাষ্ট্রনেতারা করি নিন্দা করবে কোটানকোট। এবং অবশেষে বিহারি ভাষায় আপনি বুর্বক হবেন। This is a major cover up. এর মধ্যে রাষ্ট্র নেতারা ইনভলভড, এর মধ্যে অপদার্থ মোদিয়া ইনভলভড। আমি জানি না এর মধ্যে কতটা কর্পোরেটস এর হাত আছে, কিন্তু আমার দেশটা ভিক্টোরিয়া মেমোরিয়াল নয় যে আপনি নাচতে নাচতে ঢুকে বললেন, ঘুরতে ঘুরতে বেরিয়ে গেলেন। আমার দেশের এক টুকরো জমির ওপর বাংলা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত, কেরালা কন্যাকুমারী থেকে শুরু করে রাজস্থান পর্যন্ত আমার দেশের এক টুকরো ভূখণ্ডে 15 ঘন্টা ট্রাভেল করে জঙ্গিরা এলো, অপারেশন চালালো, 15 ঘন্টা ট্রাভেল করে চলে গেল, আর আধ ঘন্টার মধ্যে আকাশপথে টহল দিতে গিয়ে বাহিনী কিছু খুঁজে পেল না। আপনাকে ভাবতে হবে, হিন্দু মুসলিমের এই গুলতানিগুলোর বাইরে বেরিয়ে আপনাকে ভাবতে হবে, নালে আপনার ছেলে মেয়েকে আপনি কি শেখাবেন? তিনটি কোম্পানি অপারেট করছে কলকাতা শহরের বুকে, যারা রোজ সকালে অফিস খোলে, 24 আওয়ার শিফট চলে, 80 থেকে 90 জন এমপ্লয়ি সংখ্যা, দামি দামি গ্যাজেটস ব্যবহৃত হয়। এদের কাজ সোশ্যাল মিডিয়া ডিস্টরশনস ক্রিয়েট করা। নির্ভীক উত্তরে অফিসিয়ালি বলছি, মাঝের আঙুলটা দেখান, এগিয়ে যান। We are at a state of war, আর সেই ওয়ারটা শুভেন্দু আর কি বলে, কি নাম ওটার, কথা বলতে পারে না, দেখে নেবো শুনে নেবো, ওই যে শঙ্কু পণ্ডা, ওই শুভেন্দু আর শঙ্কু পণ্ডার মতো 4 আনা 8 আনাকে নিয়ে মাথা কামানোর সময় আর নেই। We are at a state of war.
আর যাদের মনের মধ্যে ইসলামিক টেরোরিজমের ভূত, ইসলামোফোবিয়া এখনো ঘুরঘুর করে, তারা মনে রাখবেন বিগত 46 বছরে বিশ্বব্যাপী প্রায় 2.5 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে আপনাদের ভাষায় ইসলামিক টেরোরিজমে। শুনে রাখুন, তার মধ্যে 2,10,000-এর বেশি মানুষ, 2,10,20,000 মানুষ, 2 লক্ষই ধরুন না, তারা ইসলাম ধর্মাবলম্বী। মানে ইসলামিক টেরোরিজমের বলি কারা? ইসলামিক। হ্যাঁ, ইসলামিক টেরোরিজমের বলি ইসলাম ধর্মাবলম্বীরাই। টেরোরিস্টদের নিজের নিরিখে কোনো ধর্মকে দাগিয়ে দেওয়ার আগে মনে রাখবেন ওই জানোয়ারগুলো ধর্মচ্যুত বলেই ওরা টেরোরিস্ট। আল কুরআন আর আল কায়দা কোনোদিন এক কথা বলতে পারে না। এই স্টেটমেন্টটা লাউড এন্ড ক্লিয়ার। বুঝতে পারলে বুঝুন, নাহলে আমার এই চ্যানেলটা আপনার জন্য নয়। সিম্পল। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট সম্পর্কে তথ্য প্রথম নির্ভীক উত্তরী লিক করেছে ইন ডিটেল। এই চিঠির উল্লেখও আমি আজকের লাইভে করলাম। এর প্রেক্ষিতে আমার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা হলে আমার কোনো আপত্তি নেই। আমার একটাই বক্তব্য, তাতে সত্যটা বদলে যাবে না। এবং সত্য হচ্ছে, জঙ্গিরা যখন হুমকি দিচ্ছিল, আমার সরকার তখন, আমার দেশের সরকার, দেশের প্রতিরক্ষার দায়িত্বে থাকা সমস্ত ব্যক্তি বিশেষ তখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল আর ধর্ম খেলা খেলছিল। আই রেস্ট মাই কেস। এর থেকে বেশি আমার কিছু বলার নেই। যদি মনে হয় থাকে এই বক্তব্যের 10 সেকেন্ডের কোনো অংশ এই সমাজটার কাজে লাগতে পারে, বাংলার কাজে লাগতে পারে, দেশটার কাজে লাগতে পারে, এবং আমার 10 সেকেন্ডেরও কোনো অংশ দিয়ে যদি ওই জঙ্গিদেরকে সঠিক জবাব দিতে পারেন, আপনারা শেয়ার করবেন। আর আপনি যদি কোনো রাজনৈতিক অন্ধত্বের বলি হয়ে থাকেন, তাহলে আপনি থাকুন অ্যাডিক্ট হয়ে, কবে পাশেরটা পালিয়ে যাবে বুঝতেও পারবেন না। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী। ধন্যবাদ।